হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি ইন্টারেস্টিং রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটিতে রিয়াকশন দেব, এই ভিডিওটির টপিক হচ্ছে সাকিব খান বাংলা সিনেমার শেষ সুপারস্টার। তো বন্ধুরা, চলুন আজকে আমরা এই ভিডিওটিতেই দেখে নেই সাকিব খান ভালো অভিনেতা নাকি শুধুই সুপারস্টার, আর তাকে কেনই বা বলা হলো তিনি বাংলা সিনেমার শেষ সুপারস্টার। তো এসব জানতে হলে আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই ভিডিওটি আমরা নিয়েছি কথা হোক অহেতুক ইউটিউব চ্যানেল থেকে। তো এই চ্যানেলটির লিঙ্ক ও এই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর সেই সাথে ভিডিওটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যাক। বাংলাদেশের কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে শাকিব খানের মতো বড় স্টার বর্তমানে আর কেউ নেই। বাংলা সিনেমা যখন কাটতি এই সিনেমা রোগে আক্রান্ত হয়ে একদম মুখ থুবড়ে পড়েছিল বছরের পর বছর, প্রায় কম হুম, বেশি সব বিখ্যাত নায়ক নায়িকারাই যখন ধীরে ধীরে ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিল, শাকিব খান বলতে গেলে একাই ইন্ডাস্ট্রির হাল ধরে রেখেছিলেন। সেটার পুরস্কারও তিনি পেয়েছেন। বর্তমানে তার থেকে হ্যাঁ, বেশি পারিশ্রমিক আর কোনো অভিনেতার নেই বাংলাদেশে। তার সিনেমা রিলিজ হলে ডিস্ট্রিবিউটররা আর কারো সিনেমা নিতে চান না। বাংলাদেশের বক্স অফিসে তার রয়েছে একচ্ছত্র আধিপত্য। এখন পর্যন্ত 250 এর মতো সিনেমা করেছেন শাকিব খান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। শাকিব খানের অ্যাওয়ার্ডও ভক্তরা পেয়েছেন তার তিনি। প্রতিটা সিনেমা নিয়ে অনেকটা উৎসবের মতোই আয়োজন করেন। তেমনি ক্রিটিক্সদের রয়েছে বেশ কিছু অভিযোগ, যেমন শাকিব খান মোটামুটি ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও সেরকম মানসম্পন্ন ভালো সিনেমা তেমন একটা করেননি। শুধুই কমার্শিয়াল সিনেমাই করে গিয়েছেন আজীবন। সেটা কি সত্যি? শাকিব কি সত্যিই ভালো অভিনেতা, নাকি শুধুই কমার্শিয়াল সিনেমার পোস্টার বয়? আজকে কথা বলবো শাকিব খানের ক্যারিয়ারটা নিয়ে। দেখে আসা যাক বাংলা সিনেমাতে তার অবদান, আর ক্রিটিক্সদের কথাটা কি সত্যি না দেখি। মিথ্যা সেটাও যাচাই করে নেওয়া যাক। তবে ভিডিও শুরু করবার আগে বলে রাখি, যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলে, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটি করলেই আমাদের সাবস্ক্রাইব করুন। কন্টেন্টের রিচ বৃদ্ধি পাবে এবং আমরা আরো মোটিভেশন পাবো। চলুন তাহলে শুরু করা যাক। গোপালগঞ্জের মাকসুদপুর উপজেলায় জন্ম হয়েছিল শাকিব খানের। বাবার সরকারি চাকরি থাকায় প্রায়ই তাকে জায়গা বদল করতে হয়েছিল। স্কুলও বদলেছে অনেকবার। তিনি যখন ক্লাস 9-এ ছিলেন তখন তার ঝোঁক উঠেছিল মার্শাল আর্টসের প্রতি। পুরো পৃথিবী তখন ব্রুসলি, জ্যাকি চ্যানের সিনেমা দেখে মার্শাল আর্টসের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছিল। আমাদের দেশের নায়ক রুবেলও বেশ কিছু মার্শাল আর্টস নির্ভর সিনেমা করেছিলেন। যাই হোক, শাকিব খান ভাবলেন মার্শাল আর্টসের প্রতি যেহেতু তার আগ্রহ আছে, সেহেতু ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নেওয়া যাক। তিনি ভর্তি হলেন মার্শাল আর্টস কোর্সে। মার্শাল আর্টসের পাশাপাশি তিনি পড়াশোনাও ভালোভাবে চালিয়ে যাচ্ছিলেন। বেশ কয়েকটা পত্রিকা ঘেটে যা বুঝলাম, শাকিব খান এসএসসি এবং এইচএসসি তে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলেন, কিন্তু এইচএসসির পর আর পড়াশোনা কন্টিনিউ করেননি, কারণ তার মাথায় তখন সিনেমা ঢুকে গিয়েছে। কলেজে থাকা অবস্থায় তিনি পড়াশোনা এবং মার্শাল আর্টসের পাশাপাশি নাচের প্রতিও আগ্রহী হয়ে উঠেছিলেন। তখন তিনি একটি নাচ শেখার স্কুলে ভর্তি হয়েছিলেন। সেই স্কুলের প্রধান ছিলেন আজিজ রেজা, যিনি তখন এফডিসিতে হিট কোরিওগ্রাফার এবং পার্শ্ব চরিত্রের অভিনেতা ছিলেন। আজিজ রেজার স্কুলে শাকিব খান বেশ কয়েকদিন নাচ শিখেছেন। তখন তিনি প্রায়ই এফডিসি ঘুরতে যেতেন। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইলে এইটাই আসলে সিস্টেম ছিল তখন। তিনি বিভিন্ন সিনেমা শুটিং দেখতেন এবং এফডিসিতে ঘুরে বেড়াতেন। সেরকমই একবার 1998-এর দিকে এফডিসিতে ঘোরবার সময় এক ফ্যাশন ফটোগ্রাফারের নজরে পড়েন তিনি। সেই ফটোশুটের মাঝেই এক পরিচালক তাকে দেখে পছন্দ করে ফেলেন। প্রায় সাথে সাথেই তার সিনেমার প্রধান চরিত্রের জন্য বেছে নেন তাকে। একজন লোক এসে আমাকে হাত ধরলো, এই তোমাকেই তো খুঁজছিলাম এফডিসির বাগানটার মধ্যে। আমাকে খুঁজছে, কোথায় গিয়েছিলাম, আমি কি করলাম? মানে নতুন সিনেমা বানাচ্ছি, সেখানে আমার একটা হিরো দরকার। আমার হিরোইন কনফার্ম হয়ে গেছে। সেই ডিরেক্টরটা ছিলেন আবুল খায়ের বুলবুল সাহেব। কিন্তু দুঃখের বিষয় ছিল সেই সিনেমাটা আর বানানো হয়নি। তবে সেই বছরেই তিনি তার প্রথম সিনেমা পেয়ে যান। আফতাব খান তুলু পরিচালিত সেই সিনেমাটার নাম ছিল সবাই তো সুখী হতে চায়। সেই সিনেমাটার শুটিং খুব দ্রুত শেষ হয়ে গেলেও সিনেমাটার রিলিজ নিয়ে খানিকটা ঝামেলা হচ্ছিল। প্রায় 1 বছরের বেশি সময় পার হয়ে গেলেও সিনেমাটা রিলিজ হচ্ছিল না। 98 এর শুটিং শেষ হওয়া এই সিনেমা মুক্তি পেয়েছিল 2000 সালে। তবে সিনেমাটা আহামরি কোনো হিট হয়নি। সালমান শাহর মতো এক সিনেমা দিয়ে রাতারাতি সুপারস্টার হওয়ার সৌভাগ্য সাকিব খানের ছিল না। তার স্টারডম আসতে সময় হুম, লেগেছে। প্রথম সিনেমাটা যখন রিলিজ হতে সময় নিচ্ছিল, তখন বিখ্যাত ডিরেক্টর সোহানুর রহমান সোহান, যিনি সালমান শাহর সাথে কেয়ামত থেকে কেয়ামতের মতো সিনেমা বানিয়েছিলেন, তিনি তার পরবর্তী সিনেমার জন্য নতুন একটা মুখ খুঁজছিলেন। শাকিব খান এই খবর পেয়ে বিভিন্ন উপায়ে চেষ্টা করেছিলেন সোহানুর রহমানের কাছে একটা অডিশন দেওয়ার জন্য। বেশ কয়েকটা ইন্টারভিউ আজিজ রেজা বলেছিলেন, তখন তিনি সোহানুর রহমানের কাছে গিয়ে বেশ অনেকবার অনুরোধ করেছিলেন শাকিব খানকে একটা সুযোগ দেওয়ার জন্য। অনেক অনুরোধের পর সোহানুর রহমান আজিজ রেজাকে বলেন শাকিবকে একবার তার অফিসে নিয়ে আসবার জন্য। শাকিবকে দেখার পর তার শাকিবকে পছন্দ হয়ে যায়। তখন তিনি শাকিবকে সেই সিনেমাটার প্রধান চরিত্র হিসেবে বেছে নেন। সিনেমাটার নাম ছিল অনন্ত ভালোবাসা। যদিও শাকিবের অভিনীত দ্বিতীয় সিনেমা ছিল আসলে সেটা, অনন্ত কিন্তু এইটাই ভালোবাসায় শাকিবের প্রথম মুক্তি পাওয়া ছবি প্রথম ছিল সিনেমা। তার। কাকে মারতে চান আশরাফ চৌধুরী? আমার মাকে? পরিচয়টা আমি মুছে দেবো আপনার। আপনার শরীরে রক্ত দিয়ে আমার মায়ের মাথায় লেগে থাকা
স্বামী হত্যার কলঙ্ক ধুয়ে প্রতিশোধ নেব আমি। প্রথম দুটি সিনেমার জন্য শাকিব খান মাত্র 5,000 করে টাকা পেয়েছিলেন। টাকার পরিমাণটা খুবই নগণ্য ছিল তখন, কিন্তু কি আর করার, সেই শাকিব খানই এখন মাত্র পারিশ্রমিকের বেলায় 5,000 কোটির টাকা। নিচে কোনো আলাপ করেন না। ভিডিওতে সামান্য বিরতি দিয়ে এবার একটু অন্য আলাপে যাচ্ছি। আমার ঠান্ডা লাগার কারণে একদিনের ভয়েস ওভার একটু ব্লান্ট শোনাতে পারে, সেজন্য আগে থেকেই ক্ষমা যাচ্ছি। ভয়েসের কথা যখন উঠলই, তাই আরেকটা ব্যাপার নিয়ে একটু কথা বলি। এই চ্যানেলে খুব নিয়মিত আমরা যে কমেন্টটা পাই তা হচ্ছে এটা এনায়েত চৌধুরীর ভয়েস বা তারই আর একটা চ্যানেল। আমার বা আমাকে যারা চেনেন পার্সোনালি তাদের কারো কাছে এটা লাগে না, কিন্তু এত মানুষ যখন বলছেন, নিশ্চয়ই আমার ভয়েসের সাথে তার ভয়েসের বেশ কিছু সাদৃশ্য রয়েছে। এনআই চৌধুরীকে আপনাদের মতো আমরাও তার ভিডিও থেকেই চিনি, তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা এই চ্যানেল মূলত দুজন মিলে গত বছর শুরু করি এবং আস্তে আস্তে বুঝতে পারি যে শুধু কন্টেন্ট ভালো দিলেই চলবে না, কন্টেন্টের থাম্বনেইল, এডিটিং সবকিছুতে অনেক ইমপ্রুভমেন্ট লাগবে এবং সেগুলো করতে টাকাও ঢালতে হবে। তাই যদি আপনি আমাদের শুরুর দিকের কন্টেন্টগুলো দেখেন, দেখবেন সেগুলো এডিটিং এবং থাম্বনেইলের দিক থেকে সোজা বাংলায় বেশ গরিবি কন্টেন্ট। এনআই চৌধুরী যে ভয়েসটা আমার আসলে জানা মতে এনায়েত গত চৌধুরীর বছরের আগে মতনই অনেক লাগতেছে সাকসেসফুল প্রায়। একজন ইউটিউবার ছিলেন, তিনি কেন হুট করে এইসব গরিবি কন্টেন্ট বানাবেন? মোস্টলি এনায়েতের কথা বলা হলেও দুই একজন খালিদ, ফারহান, মাসুম ইত্যাদি ফেমাস ইউটিউবারদের সাথে আমার কণ্ঠের মিল পেয়ে থাকেন। আবারও বলছি, আমরা দুজন আপনারা আগে থেকে ইউটিউব স্পেসে সেলিব্রিটি টাইপ যাদেরকে চেনেন তাদের কেউই নই। যাই হোক, আমরা যেই দুজন চ্যানেলটি চালাই তারা দুইজন দুই জায়গায় থাকি এবং আমাদের বেশ কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস আছে, লাইফে আদার প্রবলেমস আছে, যেগুলোর কারণে আমরা এখনো আমাদের ফেস রিভিল করছি না। যেটা আশা করছি সেই ডিফিকাল্টিস গুলো দূর হয়ে গেলে হয়তো আগামী 6 মাসের মধ্যেই করব। নিজের কষ্টের কাজ আরেকজনের মনে হলে কারোরই আসলে ভালো লাগে না। দেন এগেইন, দ্যাটস দ্য বিউটি অফ অপিনিয়ন, এভরিওয়ান ইজ এন্টাইটেল টু হ্যাভ ওয়ান। চলুন এবার ভিডিওতে ব্যাক করা যাক। শাকিব খানের ব্যক্তিগত জীবনে নাম ছিল মাসুদ রানা। সোহানুর রহমান শাকিব খানকে প্রথম সাজেস্ট করেন তার নাম পাল্টে শাকিব খান রাখতে। অনন্ত ভালোবাসা সিনেমা থেকেই মাসুদ রানা হয়ে উঠেছিলেন শাকিব খান। এই দুইটা সিনেমা শাকিব খানকে স্টারডম না দিলেও ইন্ডাস্ট্রির মানুষজন টুকটাক জানতে পেরেছিলেন শাকিব খানের নাম। তারপরে সিনেমাটা শাকিবের জন্য স্পেশাল ছিল। সেই সিনেমাতে শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন বাংলা সিনেমার অন্যতম সুপারস্টার অ্যাক্ট্রেস শাবনূর। সিনেমাটার নাম ছিল গোলাম। আমি এই কন্টেন্ট বানাতে গিয়ে 3টে সিনেমায় দেখলাম অল্প বিস্তর। অতি অখাদ্য সব সিনেমা এই 3টাই। এটা আসলে শাকিব খানের খুব একটা দোষ না। তখন কমার্শিয়াল ইন্ডাস্ট্রির অবস্থাটা একেবারে অখাদ্যই। বাংলা সিনেমা তখন কাটপিস নামক এক রোগে আক্রান্ত। সিনেমার নামে তখন হলে পর্ন ক্লিপও দেখানো হতো। তখন স্বাভাবিক বাংলা কমার্শিয়াল সিনেমা দর্শক হিসেবে মধ্যবিত্ত শ্রেণীটাকে পুরোপুরি হারিয়ে ফেলেছিল। এই কাটপিস সিনেমার আদ্যপান্ত নিয়ে একটা কন্টেন্ট আমরা বানিয়েছি, সেটার লিঙ্ক কমেন্টে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটি দেখার পর সময় থাকলে সেটা দেখে নিতে পারেন। যাই হোক, শাবনূরের সাথে সিনেমাটা করবার পর সেই একই বছর অর্থাৎ 2000 সালে বাংলা কমার্শিয়াল সিনেমার অন্যতম বিখ্যাত নায়িকা পূর্ণিমার সাথেও একটা সিনেমা করেছিলেন যার নাম ছিল আজকের দাপট। তারপর তার সাথে দেখা হলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্ট সর্প বিশেষজ্ঞ দেলোয়ার জাহান ঝন্টুর সাথে। শুরু হলো দেলোয়ার জাহান ঝন্টু এবং তার সর্প ইউনিভার্স। সেই সিনেমার নাম ছিল বিষে ভরা নাগিন এবং তার বিপরীতে অভিনয় করেছিলেন কাটপিস সিনেমার কুখ্যাত অভিনেত্রী মুনমুন। শাকিব খান তখন সর্প বিশেষজ্ঞ ঝন্টুর সাথে বেশ কিছু সর্প ইউনিভার্স রিলেটেড সিনেমা করেছিলেন। তবে শাকিব খানকে দোষ কি দিব বলুন? ঝন্টু তখন হিট ডিরেক্টর। পূর্ণিমা শাবনূরের সাথে করা সিনেমাগুলো শাকিব খানকে কমার্শিয়াল সাকসেস দিতে পারেনি, কিন্তু সর্পরাজ ঝন্টুর বিষে ভরা নাগিন সিনেমাটাই এনে দিল শাকিবের ক্যারিয়ারের প্রথম কমার্শিয়াল সফলতা। এই সিনেমার পরে শাকিব খান অভিনয় করলেন বাংলা কমার্শিয়াল সিনেমার আরেক হিট নায়িকা পপির সাথে দুজনা সিনেমাতে। তারপর আরো কিছু জেনেরিক কমার্শিয়াল সিনেমাতে টানা অভিনয় করলেন তিনি। তার মাঝে মালেক আফসারির হীরাচুলি পান্না অশ্লীলতার অভিযোগে বেশ সমালোচনা শিকার হয়েছিল। আমি রিসার্চ পারপাসে সিনেমাটা একটু টেনে টেনে দেখলাম। সিনেমাতে ময়ূরী রয়েছে অভিনেত্রী হিসেবে এবং অ্যাজ অলওয়েজ ময়ূরীকে দিয়ে এত আননেসেসারি ভালগার কিছু দৃশ্য তৈরি করা হয়েছে যেগুলোর মূল গল্পের সাথে কোনো মিল নেই, একদম কমপ্লিটলি আননেসেসারি। তবে আসার কথা একটাই যে ময়ূরীর বিপরীতে অভিনয় করেছিলেন আমিন খান। শাকিব খান কোনো অশ্লীল দৃশ্যে ছিলেন না সিনেমাটাতে। বাই দ্য ওয়ে, ডিপ জলের বিখ্যাত মিম ম্যাটেরিয়াল পাট খাতে যাবে আমার লগে ডায়লগটিও এই সিনেমার। পাট খেতে যাবি আমার লগে ওই চান্দু। শাকিব তারপর পাল্টা হামলা দ্য কাউন্টার অ্যাটাক নামে একটি সিনেমা করেছিলেন, যেটাতে তার বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণ সেনগুপ্ত। এরপর শাকিব এই ধরনের সিনেমা টানা করে যেতে লাগলেন। ইন্ডাস্ট্রি একদম নিয়মিত মুখ হয়ে উঠলেন তিনি। তখন তো এমনও হয়েছে খুব কম সময়ে শাকিব খানের 4-5টা করে সিনেমা মুক্তি পেত। তখন মুক্তি পাওয়া সকল সিনেমা নিয়ে কথা বলার আসলে তেমন কিছুই নেই। সবই প্রায় একই প্যাটার্নের ওভার দ্য টপ মেলোড্রামাটিক রোমান্টিক অ্যাকশন টাইপের কমার্শিয়াল সিনেমা। তবে তখন শাকিব খান গণদুশ্মন নামে একটি সিনেমা করেছিলেন, যেখানে তার সাথে প্রথম স্ক্রিন শেয়ার করেছিলেন বাংলা সিনেমার অন্যতম বিখ্যাত অভিনেতা মান্না। বাদশা, শেষ পর্যন্ত আমার হাতে গ্রেফতার হয়েই গেলে। ইন্সপেক্টর, তোর সামনে চেয়ে দেখ, দেখছে বাঁচতে পারবি না বাদশা। ইন্সপেক্টর, চুপ চুপ চুপ। তারপর আবার বেশ কিছু স্কেপেবল কমার্শিয়াল সিনেমা। তারপর তার প্রথম স্ক্রিন শেয়ার করা হলো বাংলা ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হুমায়ুন ফরিদির সাথে। সেই সিনেমাটার নাম ছিল মুখোশধারী। মুখোশধারী সিনেমাটা লিখেছিলেন আবার একজন কুলি মানুষ যার নাম হলো কাজী মোর্শেদ। কাজী মোর্শেদ 2006 সালে ঘানি সিনেমা বানানোর কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। তবে মুখোশধারী সিনেমাটা ঘানি কোয়ালিটির সিনেমা না, টিপিক্যাল বাংলা কমার্শিয়াল সিনেমাই, তবে স্লাইটলি বেটার অন্যগুলোর থেকে। যাই হোক, যেটা বলছিলাম যে শাকিব খান এভাবে ধীরে ধীরে হয়ে উঠলেন বাংলা কমার্শিয়াল সিনেমার পোস্টার বয়। আসলে সালমান শাহ মান্না চলে যাওয়ার পর ইন্ডাস্ট্রি যখন একদম গর্তে ঢুকে গিয়েছিল, তখন শাকিব খানই ছিলেন
একমাত্র কনস্ট্যান্ট নায়ক। কত নায়কই তো আসলো গেল, সাইমন, বাপ্পির মতো অসংখ্য অভিনেতা প্রতিনিয়ত আসছে ইন্ডাস্ট্রিতে, কিন্তু কয়জনই টিকতে পারে? সবাই টানা কিছু সিনেমা করে যায়, তারপর আর তাদের খুঁজে পাওয়া যায় না। কিন্তু শাকিব খান একদম কনস্ট্যান্ট অভিনয় করে গিয়েছেন। তিনি বেশ কিছু গ্রে এরিয়ার ক্যারেক্টারও প্লে করেছেন। বাংলাদেশের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার এরশাদ শিকদারের জীবন নিয়ে তৈরি করা ওভার দ্য টপ এবং মেলোড্রামাটিক একটি কমার্শিয়াল সিনেমা আছে যার নাম খুনি শিকদার। সেখানেও শাকিব খান অভিনয় করেছেন। কমার্শিয়াল স্পেসে বানানো ওভার দ্য টপ সিনেমা হলেও সেখানে অভিনয় ভালোই করেছেন তিনি। শাকিব খানকে আসলে আমার সবসময় মনে হয় যে ভালো পরিচালক ভালো স্ক্রিপ্ট পেলে সে কাজ চালানোর মতো অভিনয় করে যেতে পারে। সবাই আমারে জানবো, এক নামে চিনবো। এখন পুলিশ আমারে যত বেশি খোঁজাখুঁজি করবো, নেতাগো কাছে আমার পজিশন তত আপ হয়ে সবসময় মনে হয় তিনি যদি সঠিক পরিচালকের হাতে নিজেকে পুরোপুরি ছেড়ে দেন, তিনি ভালো সিনেমা করতে পারবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সুভা সিনেমার উপর ভিত্তি করে বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম সিনেমা বানিয়েছিলেন। সেখানে শাকিব খান আর পূর্ণিমা ছিলেন। শাকিব খান সেখানে বেশ ভালো অভিনয় করেছেন। শাকিব খান দেখতেও অবশ্যই বেশ সুদর্শন এবং হিরো টাইপই বলে। তাকে যে কুলভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটাই আসলে বাংলাদেশের পরিচালকরা জানতেন না। তিনি যখন কলকাতার শিকারী সিনেমাতে অভিনয় করলেন তখন জানা গেল তাকে কুলভাবে রিপ্রেজেন্ট করলে বিষয়টা দুর্দান্ত লাগে দেখতে। ইন্ডাস্ট্রিতে শাকিব খান 25 বছর পার করে ফেলেছেন। তার থেকে বড় তারকা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই। বেশ কয়েকবার পেয়েছেন জাতীয় পুরস্কার। কাটপিসের যুগের পর প্রযোজকরা একমাত্র একজনের উপরই ভরসা করতেন, সেটা হলো শাকিব খান। তার সকল সিনেমায় যে তখন সফল হতো বিষয়টা তার ছিল না, কিন্তু কারো সিনেমা হিট হলে সেটা তার সিনেমাই হতো। ইন্ডাস্ট্রিকে এক হাতে তিনি দীর্ঘদিন ধরে রেখেছেন। এখন যখন রাইহান রাফির মতো আধুনিক মন মানসিকতার কমার্শিয়াল ডিরেক্টর এসেছেন, তখন আমরা সবাই দেখতে পাচ্ছি শাকিবকে আসলে কতটুকু সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায়। শাকিব খানের অসংখ্য ভালো কোয়ালিটি থাকলেও সাথে বেশ কিছু নেগেটিভ ব্যাপারও আছে। আমরা এই চ্যানেলে কারো ব্যক্তিগত প্রেম ভালোবাসার সংসার মার্কা বিষয় নিয়ে কথা বলিনি কখনো এবং ভবিষ্যতেও বলার ইচ্ছে নেই। তাই শাকিব খানের ব্যক্তিগত জীবন আমরা এখানে এড়িয়ে যাব। তার অন্যতম প্রধান নেগেটিভ ব্যাপার যেটা খুব চোখে লাগে সেটা হলো তার ফেক ইন্টারভিউগুলো। শাকিব খানের কোনো মুভি প্রিমিয়াম বা যে কোনো প্রেস ব্রিফিং এর ইন্টারভিউগুলো একটু শুনে দেখবেন। সেই 80s 90s এর মানধাতা আমলের পিটেনশাস সব কথাবার্তা আর ভুলভাল ইংরেজি। সিনেমাতেও তার ভুলভাল ইংরেজির কোনো শেষ নেই। Without God, any power, I don't care. I am hero. এগুলো দরকারটা কি কে জানে। ইংরেজি যদি কারো স্ট্রং সুট না হয় সেটা একেবারেই কোনো সমস্যার কথা না, কিন্তু প্রচন্ড প্রিটেনশিয়াস এক্সেন্টে ভুল গ্রামার ভুল শব্দ চয়নের ইংরেজি বলাটা শাকিব খানের মতো স্টারের কাছে শোভা পায় না। No! You are wrong and your idea is absolutely wrong. What do you think? Are you only educated and gentle? আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা শাহরুখের ইন্টারভিউগুলো দেখবেন একবার দয়া করে। কি লেভেলের সেন্স অফ হিউমার এবং উইট লোকটার। কিন্তু সবার তো শাহরুখ হবার দরকার নেই। আপনি বাংলাদেশের মান্না কিংবা সালমান শাহর কিছু ইন্টারভিউ দেখবেন সময় পেলে। ওইখানে তারা একদম টু দা পয়েন্ট, কোনো প্রকার মেকি ভাব ছাড়া অনেক ইন্টারভিউ দিয়েছেন। মোশাররফ করিমের কিছু দুর্দান্ত ইন্টারভিউ আছে যেগুলো একদম টু দা পয়েন্ট কথাবার্তা। শাকিবের মতো এত বড় একজন স্টারের কাছ থেকে আমরাও সেটাই আশা করি। শাকিব খানের আর একটা ঝামেলার বিষয় আমার কাছে যেটা মনে হয় যে তিনি এখনো সেই 80-90 এর দশকের ফিল্ম চয়েস নিয়ে পড়ে আছেন অনেকটাই। অন্যান্য ইন্ডাস্ট্রির তারকারা যেমন দেবের কথাই ধরুন, দেবকে যদি আপনি এখন একটা পাগলু টাইপ সিনেমার জন্য ভালো পরিমাণ টাকা দেন, দেব জীবনেও করবে না সেটা। কিন্তু শাকিব খানকে যদি প্রিয়া আমার প্রিয়া টাইপ সিনেমার জন্য ভালো পরিমাণ টাকা দেন, তিনি ঠিকই করে বসবে। এটার প্রকৃত উদাহরণ হলো প্রিয়তমা সিনেমাটি। শাহরুখ খান, প্রসেনজিৎ চ্যাটার্জির মতো তারকারা কিন্তু একসময় অসংখ্য মেলোড্রামাটিক কমার্শিয়াল বস্তা পচা সিনেমা করেছেন, কিন্তু দিন শেষে তারাই কিন্তু নিজেকে আপগ্রেড করে 22 শ্রাবণ কিংবা স্বদেশ করেছেন। কিন্তু আমার মনে হয় শাকিব সেই 90 এর দশকের বাংলা কমার্শিয়াল সিনেমার ফিল্ম চিন্তা থেকে পুরোপুরি বেরোতে পারেন। তার সিনেমার ক্যামেরার উন্নতি হয়েছে, শুটিং স্পটে প্রচুর বিদেশি স্থান যোগ হয়েছে, মেকআপ ঝকঝকে হয়েছে, সর্বোপরি শাকিব খানের নিজের লুকেও অনেক অসাধারণ এলিমেন্ট যোগ হয়েছে। শুধু চেঞ্জ হয়নি সিনেমার যেটা একদম মূল উপাদান, সিনেমার গল্প, সিনেমার স্ক্রিপ্টে। আমার একটা আফসোস সবসময় থাকবে, সেটা হলো শাকিবকে একটা ভালো পরিচালকের হাতে মিনিংফুল কোনো একটা সিনেমাতে দেখা। যেমন ধরুন শাহরুখ খান যেমন প্রচুর ওভার দ্য টপ কমার্শিয়াল সিনেমা করলেও সাথে একটা স্বদেশ বা চাকদের ইন্ডিয়া সিনেমাও করেছেন, তেমনি রিয়াজও অসংখ্য কমার্শিয়াল সিনেমা করলেও হুমায়ুন আহমেদের সাথে দুই দুয়ারি, শ্যামল ছায়ার মতো আউট অফ দ্য বক্স সিনেমা করেছেন। তেমনি শাকিব খান তো ওভার দ্য টপ কমার্শিয়াল সিনেমা কম করেননি, কিন্তু ধরেন তিনি যদি হাওয়ার পরিচালক মেজবাউর রহমান সুমন, চরকির অনুলৌকিকের পরিচালক রবিউল আলম রবি কিংবা হালের নুহা সুমায়নের সাথে একটা আউট অফ দ্য বক্স সিনেমা করেন, সেটা আমার বিশ্বাস দুর্দান্ত কিছু হবে। জীবনে 250 কমার্শিয়াল সিনেমা করা একটা মানুষ অন্তত 4-5টা এই ধরনের সিনেমা তো করতেই পারে। এইটা কি খুব বেশি কিছু চাওয়া হবে? দেখা যাক তিনি সেটা করেন কিনা। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। লাইক করুন, সবাই ভালো সাবস্ক্রাইব থাকুন, করুন, সুস্থ পাশে থাকা থাকুন। বেল Until বাটনটি next অল time, করে দিন। টাটা। তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটিতে বাংলা সিনেমার একজন ভালো সুপারস্টার শাকিব খানের সম্পর্কে জানলাম। এই ভিডিওটিতে আমরা জানলাম তিনি সিনেমা জগতে কবে আসেন এবং তিনি কেমন সিনেমা করেছেন, কোন কোন সিনেমাগুলো করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন, আর কোন ধরনের সিনেমা করে তিনি সুপারস্টার হয়েছেন, তা আমরা আজকের এই ভিডিওটিতেই জানলাম। তো সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।
আর নিয়মিত যারা আরো এমন ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।